মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপপ্রধানমন্ত্রী জনাব নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা। 61 দলীয় বাংলাদেশ রাজনৈতিক ঐক্যজোটের পক্ষ থেকে আমি অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল্লাহ ভূঁইয়া মুখপাত্র হিসাবে বাংলাদেশে বিপ্লবী সরকারের আহ্বান জানাচ্ছি। কারণ বাংলাদেশে আমরা গত যে 5 থেকে 6 মাস পর্যন্ত যা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ নেতৃত্ব শূন্যের দিকে যাচ্ছে। তো বাংলাদেশ নেতৃত্ব শূন্য হওয়ার আগেই আমাদের প্রস্তাব বা আমাদের আহ্বান যে বিপ্লবী সরকার গঠনের আমরা প্রস্তাব করছি। এখন বিপ্লবী সরকার কি এবং বিপ্লবী সরকার কেন সে বিষয়ে একটু আপনাদের আলোকপাত করতে যাচ্ছি। প্রথম কথা হলো বিপ্লবী সরকার কিভাবে হবে এবং কে হবেন এই বিপ্লবী সরকারের প্রধান, সেই বিষয়ে আমরা আপনাদেরকে একটু আগে জানাতে চাই। বাংলাদেশ নেতৃত্ব শূন্য হওয়ার আগে বিপ্লবী সরকারের আহ্বান 61 দলীয় জোটের পক্ষ থেকে আমি মুখপাত্র অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল্লাহ ভূঁইয়া আপনাদের জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এবং এই যে বিপ্লবী সরকার হলে কি হবে, বিপ্লবী সরকার হলে 6000 কোটি টাকা অপচয় রোধ হবে। কিভাবে? কারণ যদি সামনে একটা নির্বাচন দিতে হয়, কারণ নির্বাচন কমিশনের 3000 কোটি টাকার বাজেট রয়েছে। এই 3000 কোটি টাকার এবং যখন 300 আসনে নির্বাচন হবে সেখানে আরো 300 কোটি টাকার অপচয় হবে। তাহলে এই 6000 কোটি টাকার আমরা অপচয় রোধ করতে পারবো শুধু যদি আমরা বিপ্লবী সরকার গঠন করি। কেন বিপ্লবী সরকার গঠনের জন্য 61 দলীয় জোটের পক্ষ থেকে আমরা আহ্বান করছি সেই বিষয়ে আপনাদেরকে এখন বিস্তারিত জানানোর চেষ্টা করছি। প্রথমে আসুন যে বিপ্লবী সরকার কিভাবে হবে। বিপ্লবী সরকার গঠন হবে আগামী 3 বছরের জন্য। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবেই থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপপ্রধানমন্ত্রী জনাব নাহিদ ইসলাম, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির প্রতিনিধি হিসেবে। প্রধান উপদেষ্টার হাতে 100 জন এমপি পদমর্যাদার বিপ্লবী এমপি মনোনীত হবেন। জনাব তারেক রহমানের হাতে 100 জন এমপি পদমর্যাদার বিপ্লবী এমপি মনোনীত হবেন। জনাব নাহিদ ইসলাম এর হাতে 100 জন পদমর্যাদার এমপি বিপ্লবী এমপি হিসাবে মনোনীত হবেন। তারা তাদের পছন্দের ব্যক্তিকে মনোনীত করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করে 1 কোটি ছেলেমেয়ের বহির্বিশ্বে বিভিন্ন দেশে পাঠানোর ব্যবস্থা করবেন। জনাব তারেক রহমান ও নাহিদ ইসলাম 3 বছরে 1 কোটি ছেলেমেয়ের দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এখন আসুন যে বিপ্লবী সরকার বলতে কি বুঝে বা বিপ্লবী সরকার কেন। বিপ্লবী সরকার বলতে বোঝানো হয় একটি সরকার যা প্রচলিত রাজনৈতিক বা সামাজিক ব্যবস্থার পরিবর্তন বা বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসে। এই ধরনের সরকার সাধারণত একটি প্রচলিত সরকারের পতনের পর গঠিত হয় এবং নতুন আদর্শ বা ব্যবস্থার পরিবর্তনের জন্য কাজ করেন। বিপ্লবী সরকার সাধারণত প্রতিষ্ঠিত ক্ষমতা কাঠামো বা শাসন ব্যবস্থার বিরুদ্ধে গণ আন্দোলন, সশস্ত্র সংগ্রাম বা অন্যান্য বিপ্লবী কার্যকলাপের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। উদাহরণস্বরূপ ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে গঠিত সরকার বা রাশিয়া বিপ্লবের পর সোভিয়েত সরকারের আমরা উদাহরণ টানতে পারি। বিপ্লবী সরকারের বৈশিষ্ট্য কি কি হবে? বিপ্লবী সরকার এর বেশ কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে যা এই ধরনের সরকারকে স্বতন্ত্র করে তোলে। এই বৈশিষ্ট্যগুলো পরিচালিত এবং বিপ্লবের প্রকৃতি অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে, তবে সাধারণত নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো দেখা যায়। প্রচলিত শাসন ব্যবস্থার পতন। বিপ্লবী সরকার সাধারণত পূর্ববর্তী শাসন ব্যবস্থার পতনের পর গঠিত হয়, যা প্রচলিত নিয়ম কানুন ও শাসন ব্যবস্থার স্থলে শাসন
ব্যবস্থার বদলে শাসন ব্যবস্থা বদলে দেওয়ার উদ্দেশ্যে কাজ করে। বিপ্লবী বিকল্প রাজনৈতিক ও সামাজিক আদর্শ। বিপ্লবী সরকার সাধারণত একটি নতুন রাজনৈতিক বা সামাজিক আদর্শ নিয়ে আসে, যেমন সমাজতন্ত্র, সাম্যবাদ বা জাতীয়তাবাদ। এই আদর্শের মাধ্যমে পুরনো ব্যবস্থার পরিবর্তন করার প্রচেষ্টা থাকে। গণ আন্দোলনের ফলাফল। বিপ্লবী সরকার সাধারণত জনসাধারণের বৃহৎ অংশের সমর্থন ও অংশগ্রহণের মাধ্যমে ক্ষমতায় আসে। গণ অসন্তোষ বা বিদ্রোহের মাধ্যমে প্রচলিত সরকারকে উচ্ছেদ করা হয়। প্রচলিত আইন ও প্রতিষ্ঠান ভাঙার প্রবণতা। বিপ্লবী সরকার প্রচলিত আইন, বিচার ব্যবস্থা, সংবিধান ও অন্যান্য প্রতিষ্ঠিত কাঠামোগুলো পরিবর্তন বা ভাঙার চেষ্টা করে এবং তাদের জায়গায় নতুন নিয়ম বা কাঠামো প্রবর্তন করে। সশস্ত্র সংগ্রাম বা শক্তি প্রদর্শন। অনেক ক্ষেত্রে বিপ্লবী সরকার সশস্ত্র সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। যুদ্ধ, বিদ্রোহ বা সামাজিক শক্তি প্রয়োগের মাধ্যমে তা ক্ষমতা গ্রহণ করে। দমনমূলক ব্যবস্থা গ্রহণ। বিপ্লবী সরকার প্রায়শই তাদের আদর্শ প্রতিষ্ঠার জন্য কঠোর নিয়মমূলক নীতি গ্রহণ করে। বিদ্রোহী শক্তি বা প্রাক্তন শাসনের প্রতি দমনমূলক পদক্ষেপ নেওয়া হয়। নতুন অর্থনৈতিক নীতি। বিপ্লবী সরকারের প্রায় নতুন ধরনের অর্থনৈতিক নীতি গ্রহণ করে, যা প্রচলিত শাসন ব্যবস্থার তুলনায় সম্পদ বিতরণ বা উৎপাদনের ক্ষেত্রে ভিন্ন হয়। উদাহরণস্বরূপ জমি সংস্কার, রাষ্ট্রায়ত্ত অর্থনীতি বা ধনিক শ্রেণীর উপর নিয়ন্ত্রণ। বিশ্ব রাজনীতিতে প্রভাব। অনেক বিপ্লবী সরকার আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এবং অন্য দেশগুলোর জন্য বিপ্লবের উদাহরণ হয়ে দাঁড়ায়। তো এ হলো মোটামুটি আমরা বিপ্লবী সরকারের যেই বৈশিষ্ট্যগুলো এবং বিপ্লবী সরকার কেন, সেটা আজকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তবে আমাদের আহ্বান থাকবে যে খুব দ্রুতই বিপ্লবী সরকার গঠন করা হোক, কারণ বিপ্লবী সরকার গঠন হলেই দেশে শান্তি ফিরে আসবে এবং আমরা প্রায় ৬,০০০ কোটি টাকার মতো অপচয় রোধ করতে পারবো। কারণ হলো যে এই যে আমরা ৫ থেকে ৬ মাস পর্যন্ত যে পরিস্থিতি দেখতে পেয়েছি, এই পরিস্থিতিতে আপনি যদি এখন একটা নির্বাচন দিতে যান বা নির্বাচনের পরিবেশ কিন্তু আমাদের এখনো তৈরি হয়নি। তো আমাদের আহ্বান থাকবে যে নতুন, পুরাতন এবং আমরা যেই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে আমরা কিভাবে বহির্বিশ্বে কাজে লাগাতে পারি এবং আমাদের দেশের যে তরুণ সমাজ, আমাদের প্রথম এই যে বিপ্লব, আমাদের যেই প্রথম যেই এই যে আন্দোলন, এই আন্দোলনের মূল সূত্রপাত হয়েছিল কোটা আন্দোলনের মাধ্যমে। সেই কোটা আন্দোলনের বিষয় ছিল বয়স ভিত্তিক। সেই বয়স বাড়ানোর তাগিদেই একটি আন্দোলনের সূত্রপাত হয়, কিন্তু সেই সূত্রপাত আমাদেরকে একটা বিজয় এনে দেয়। সেই বিজয়টাকে যদি আমরা এখন বিচ্ছিন্নভাবে আমরা এই বিজয়কে নষ্ট করে দিই, তাহলে কিন্তু এই 18 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে, আমরা জাতি হিসাবে ক্ষতিগ্রস্ত হব, আমাদের রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষতির মুখ থেকে রক্ষা করার জন্য 61 দলীয় বাংলাদেশ রাজনৈতিক ঐক্য জোটের পক্ষ থেকে আমরা আহ্বান করতে চাই যে খুব দ্রুত ঈদের পরেই আপনারা বিপ্লবী সরকার গঠনের দিকে অগ্রসর হন, কারণ বিপ্লবী সরকার ছাড়া এই দেশকে এখন নিয়ন্ত্রণ করা বা এই দেশকে নেতৃত্বে আনা কঠিন হবে। আমরা বারবার বলে আসছি যে বাংলাদেশে এখনো নেতৃত্ব রয়েছেন, কিন্তু নেতৃত্ব শূন্য হয়ে গেলে এই দেশকে আর কেউই কন্ট্রোল করতে পারবেন না। কারণ আমরা